সুপ্রভাত বন্ধুরা, লাদাখ ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজ আমরা শ্রীনগর ছেড়ে কার্গিলের দিকে যাব। প্রায় 202 কিলোমিটার রাস্তা, সব কিছু দেখে যেতে আমাদের প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। আর টোটাল এই যে আমরা যাবো রাস্তাটা, এটা ন্যাশনাল হাইওয়ে, দেশের ন্যাশনাল হাইওয়ে 1 নম্বর ধরে আজকে আমরা যাব। আজকে আমরা রাস্তায় যেটা দেখবো সেটা হচ্ছে সোনমার্গ, জজিলা আর দ্রাস ওয়ার মেমোরিয়াল বা কার্গিল ওয়ার মেমোরিয়াল। তো চলুন শুরু করি ভগবানের নাম নিয়ে আজকের এই দিনটা। চলে আসুন। গতকাল রাতে যে স্টেপিং স্টোন হোটেলটায় ছিলাম, আমার এক রাত্রি কাটানোর জন্য ঠিকঠাক ছিল। ব্রেকফাস্ট ও ডিনার নিয়ে আমার ট্যারিফ পড়েছে 3000 টাকা করে। আমি এই হোটেলের ফোন নাম্বারটা ডেসক্রিপশানে বরং দিয়ে রাখবো, যদি আপনাদের প্রয়োজনে লাগে তো অ্যাজ এ রেফারেন্স আপনারা রাখতে পারেন। আমরা এখন শ্রীনগর ভ্যালির রাস্তা দিয়ে এগিয়ে চলেছি কার্গিলের দিকে। খুব শিগগিরই আমরা দেশের 1 নম্বর ন্যাশনাল হাইওয়েতে উঠব এবং সেটা দিয়ে আমরা সোজা যাব প্রথমে সোনমার্গ। কিন্তু তার আগে আমাদের সোনমার্গ টানেলটা ক্রস করতে হবে। আগে যে জিগজ্যাগ রাস্তাটা ছিল, শীতকালে প্রচণ্ড বরফ বা ধস পড়ার কারণে অর্ধেক সময় বন্ধ হয়ে যেত। তার জন্য জম্মু কাশ্মীরের সঙ্গে সোনমার্গ ও লাদাখের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। তাই 2700 কোটি টাকা ব্যয় করে 10 মিটার চওড়া এই 6.5 কিলোমিটার টানেলটি 13ই জানুয়ারি 2025 আমাদের ভারতের প্রধানমন্ত্রী জনসাধারণের জন্য খুলে দেন। যদিও 2012 এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সিএম ওমর আবদুল্লাহ, রাহুল গান্ধী এবং মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিস্টার সিপি যোশী। ভঙ্গুর হিমালয় ভূতত্ত্বের কথা বিবেচনা করে এই টানেলটি এনএটিএম টানেলিং পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে। শ্রীনগর থেকে সোনমার্গ টানেলের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার, প্রায় 2.5 ঘন্টা লাগবে সোনমার্গ টানেলে পৌঁছতে। তো এই সময়ের মধ্যে জাস্ট এনজয় দ্য বিউটি। এই দেখতে দেখতে কখন যে আমরা সোনমার্গ টানেল পৌঁছে যাব আপনারা ধরতেও পারবেন না। অনেকক্ষণ ধরে গাড়িতে চলছি, এরকম বিউটি সত্যি গাড়ির ভেতর থেকে এরকম বিউটি উপভোগ করা যায় না, এর জন্য গাড়ি থেকে নামতে হয়। অসাধারণ জায়গা লাগছে বস। মেঘের ছায়াটা পড়েছে এখানে, ওখানে রোদ্দুর, একটা আলো আঁধারি ব্যাপার, জিনিসটা পুরো জমে গিয়ে কাশ্মীর সেরা।
সোনমার্গ টানেল থেকে বেরিয়েই আপনাদের দুটো রাস্তা পড়বে, একটা সোজা একটা বাঁ দিকে। সোজা চলে গেলে আপনাদের একদম সোনমার্গ মার্কেটে যাবে। সেখানে আপনার রেস্টুরেন্ট রয়েছে, আপনার হোটেলস রয়েছে, ঘোড়া রয়েছে চড়বার জন্য, আশপাশে ঘুরে দেখার জন্য। তবে যারা আমার মতো কোলাহল একদম পছন্দ করেন না, তারা বাঁ দিকটা ধরে মানে বাইপাস দিয়ে আপনারা যদি চলে আসেন তাহলে সত্যি বলছি স্বর্গ পাবেন। তো উপস্থিত আমি এখন দাঁড়িয়ে রয়েছি সোনমার্গ ভ্যালিতে। শীতকালে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে এখানে পুরো বরফে ঢেকে যায়। এখন পুরো গ্রিনারি রয়েছে। সোনমার্গ হিন্দি বা উর্দুতে বলে একে সোনামার্গ। সোনামার্গ মানে হচ্ছে, যার বাংলা অর্থ হচ্ছে সোনার তৃণভূমি। এটা অ্যাকচুয়ালি 0 পয়েন্ট বলে, কারণ এটা হচ্ছে কাশ্মীর আর লাদাখের একদম বর্ডার পয়েন্ট। এখানে ওল্ড যে সিল্ক রুট ছিল তিব্বত থেকে, এই রুটেই কিন্তু মাল আসা যাওয়া করতো, বাণিজ্য হতো। সোনমার্গের উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 2730 মিটারের মতো এর উচ্চতা। আর এখানে অ্যাভারেজ টেম্পারেচার 5 ডিগ্রির আশেপাশে থাকে, যদিও শীতকালে এখানে কিন্তু মাইনাসের নিচে নেমে যায় টেম্পারেচার। আর আমরা এলাম মানে শ্রীনগর থেকে এর ডিস্টেন্স, সোনমার্গের ডিস্টেন্স 80 কিলোমিটার। তো একটু ঘুরে দেখি, আমরা এখানে একটু কিছুটা সময় কাটাবো। সোনমার্গ দেখা কমপ্লিট। এবার আমরা আবার যাত্রা শুরু করলাম কার্গিলের উদ্দেশ্যে। এই পথেই আজকে আমাদের পরবর্তী সাইট সিন জোজিলা পাস। এই পাস জোজিলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাস, যেটি পশ্চিমে কাশ্মীর ভ্যালিকে, উত্তর পূর্ব দিকে দ্রাস ও সুরু ভ্যালি এবং পূর্বে সিন্ধু ভ্যালির সাথে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। এই পাসটা কার্গিলের দ্রাস মহকুমার আন্ডারে পড়ে। 2022 সালে এখানে প্রচুর স্নোফল হয়েছিল, যার কারণে হাইওয়ে ট্রান্সপোর্ট পুরো বিঘ্নিত হয়ে গেছিল। তাই 2018 সালের জানুয়ারি মাসে জোজিলা টানেল প্রকল্পটি অনুমোদন পায় এবং 2018 সালের মে মাসে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই টানেলটির নির্মাণ কার্য উদ্বোধন করেন। এতে জোজিলা ক্রস করতে 3 ঘন্টার জায়গায় 15 মিনিট সময় লাগবে। তবে ড্রাইভার দাদা বললেন জোজিলা যাবার পথে আর একটা স্পট আমরা কিন্তু দেখতে পাবো, সেটা হলো বালতাল। এখান থেকেও অমরনাথ যাত্রা শুরু হয়। আর একটা রাস্তা আছে, সেটা হলো পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি হয়ে অমরনাথ যাত্রা হয়। সেটা আমি জানতাম, বালতালটা আমি জানতাম না। তো একটু দাঁড়িয়ে এই বালতাল জায়গাটাও দেখে নেব ও আপনাদেরকেও একটু দেখিয়ে নেব। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরই আমরা পৌঁছে যাব বালতাল। উপস্থিত আমি এখন দাঁড়িয়ে রয়েছি বালতালে। ওই যে দেখুন বেস ক্যাম্প, এখান থেকে অমরনাথের যাত্রা শুরু হয়। অসাধারণ নৈসর্গিক পরিবেশ, রিয়েলি অসম। এই দেখুন রাস্তার ধারে প্রচুর ছোট ছোট ক্যাম্প, এখান থেকে শুরু এবং পুরোটা ওইখানে। বালতাল দেখার পর আমাদের গাড়ি আবার রওনা দিল আমাদের পরবর্তী সাইট সিন জোজিলা টপের উদ্দেশ্যে। এই জোজিলার কিন্তু একটা ইতিহাস আছে জানেন তো, সেটা হলো 1948 সালে পাকিস্তানি সেনাবাহিনীর মেজর মোহাম্মদ খান জারালের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনী জোজিলা দখল করে নিয়েছিল। 1 নভেম্বর ভারতীয় সেনাবাহিনী অপারেশন বাইসন চালায় এবং এই গিরিপথ আবার পুনরুদ্ধার করে। ভারতীয় ট্যাঙ্ক ব্যবহারের কারণে এই লক্ষ্য কিন্তু অর্জন করা সম্ভব হয়েছিল। তৎকালীন সময় এটি হচ্ছে হাইয়েস্ট অল্টিটিউড যেখানে ট্যাঙ্ক ইউজ করে যুদ্ধে জয়লাভ করা হয়েছিল। আর এই ইতিহাসটা আপনাদের বলার মেন কারণ হচ্ছে এই জবরদখলের জিনটা কিন্তু পাকিস্তানের সর্বসময় রয়েছে, আজকের নয়। দেশের 1 নম্বর ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি আর 12 কিলোমিটার, তারপরেই আমরা পৌঁছে যাব আজকের পরবর্তী সাইট সিন জোজিলা টপে। জোজিলা
তিব্বতী ভাষায় লা শব্দের অর্থ হলো রাস্তা। আমরা অনেকে ভুল করে বলি জজিলা পাস, কিন্তু পাস বলার কোনো দরকার নেই, জজিলা মানে কিন্তু রাস্তা। আর জজিলা কথাটা লোকাল মানুষদের মতে অর্থ হলো তুষার ঝড়ের রাস্তা। শীতকালে কিন্তু এই রাস্তাটা পুরোটা কিন্তু আপনার বরফে ঢেকে যায়। আর প্রকৃতপক্ষে জজিলার অর্থ হলো তিব্বতী যে 4 ঋতুর ভগবান রয়েছে বা দেবতা রয়েছে, জুজিলাকে বোঝায়। ইনি হলেন নাড়োপার স্ত্রী। শ্রীনগর লে 1 নম্বর ন্যাশনাল হাইওয়ের ওপরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, জজিলা টপের ওপরে। জজিলা টপের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 11,575 ফুট, আর মিটারে বলতে গেলে এটা 3,528 মিটার। তো আমরা জজিলা টপে যে ভিউ পয়েন্ট রয়েছে সেখানেই যাচ্ছি, আসুন। তো এই হচ্ছে জজিলা টপ। সাধারণ বস। আর নিচে বলেছিলাম ওই যে পালতাল, তুমি যদি একটু জুম করতে পারো দাদা, একটু দেখাও তো পালতালটা একটু জুম করে। ওই হচ্ছে পালতাল। কি সুন্দর সিল্ক রুটের মতো গাড়িগুলো আসছে, অসম লাগছে কিন্তু জায়গাটা। কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ্দুরের দেখা পেয়েছি। আর এখানে যদি আপনারা কিছু চা, কফি, স্ন্যাক্স কিছু খেতে চান তার ব্যবস্থা রয়েছে ওখানে। আর ফল পাকড়ও যদি খেতে চান তারও ব্যবস্থা রয়েছে ওখানে। কিছুক্ষণ সময় কাটাবো এখানে, তারপরে আমরা রওনা দেবো দ্রাস ওয়ার মেমোরিয়ালের উদ্দেশ্যে। লাদাখ ট্যুর কমপ্লিট করে যখন এডিট করতে বসি তখন দেখি পথ ঘাট প্রাকৃতিক সৌন্দর্যই বেশি শ্যুট করেছি। আসলে আমরা এই সুন্দর পিকচার পারফেক্ট মুহূর্তগুলোই তো দেখতে আসি। এই এডিট করবার সময় কোনটা রাখবো আর কোনটা বাদ দেবো এটা সেই সময় প্রচণ্ড কনফিউশন হয়ে যায়। এই যেমন জজিলা পাস থেকে 15 কিলোমিটার দূরেই রয়েছে জিরো পয়েন্ট, আমাদের পরবর্তী সাইট সিন। এই 15 কিলোমিটার রাস্তাই মনে হচ্ছে পুরো শ্যুট করি। অগত্যা এই জিরো পয়েন্ট হলো সোনমার্গ এবং জম্মু কাশ্মীর রাজ্যের বর্ডার। ওখানে গেলেই দেখতে পাবেন একদম জিরো পয়েন্টের ওপরই একটা বড় গেট রয়েছে, আর তার চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বড় বড় পাহাড় আর তার সঙ্গে গ্লেশিয়ার। জিরো পয়েন্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,500, তাই শীতকালে এই জায়গাটা পুরোটা বরফে ঢেকে যায়। তখন কিন্তু এখানে স্কিও হয়। এখন জুলাই মাস, এখন অবশ্য পুরোটা সবুজে ঢাকা থাকবে মনে হয়। সে এক আলাদা মনোমুগ্ধকর পরিবেশ, বুঝলেন তো, না দেখলে ঠিক বোঝাতে পারবো না। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছবো আজকের পরবর্তী সাইট সিন জিরো পয়েন্টে। জিরো পয়েন্টের ওপরে চলে এসছি। এইটা হচ্ছে জিরো পয়েন্ট, ওইখানে সোনমার্গ শেষ, আর এপাশ থেকে লে শুরু। এটা হচ্ছে জিরো পয়েন্ট বর্ডার, এই জন্যই সোনমার্গকে জিরো পয়েন্ট বলা হয়। অসাধারণ নৈসর্গিক পরিবেশ, জাস্ট ঘুরিয়ে একটু দেখিয়ে দাও।
জিরো পয়েন্ট দেখে এবার আবার আমাদের গাড়ি ছুটতে শুরু করলো দ্রাসের উদ্দেশ্যে। জিরো পয়েন্ট থেকে দ্রাসের দূরত্ব হলো 45 কিলোমিটার বা 45 কিলোমিটার। জিরো পয়েন্ট থেকে 30 কিলোমিটার গেলেই ওয়েলকাম টু লাদাখ বলে ইয়াব বড় পেল্লাই একটা গেট পড়ে। দ্যাট মিন্স তারপর থেকেই লাদাখ রাজ্যের শুরু। আর 15 কিলোমিটার গেলে আমরা পাবো হচ্ছে দ্রাস। সেই জন্যই দ্রাসকে লাদাখের প্রবেশপথ বলা হয়। দ্রাস, যা চীনায় স্থানীয়ভাবে হিমাবাব বা হেমবাব নামেও পরিচিত। হেমবাবের মানে হলো স্নোল্যান্ড। এই হেমবাবের হেম হচ্ছে, যাকে বাংলা অর্থ করলে হয় হেম, সেই জন্য একে স্নোল্যান্ড বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে দ্রাসের উচ্চতা 10,800 ফিট, আর মিটারে বলতে গেলে 3,300 মিটার। দ্রাস হলো কার্গিল জেলার একটি ছোট শহর বা হিল স্টেশন। এটি জজিলা পাস এবং কার্গিল শহরের মধ্যে ন্যাশনাল হাইওয়ে 1-এ অবস্থিত। আপনারা চাইলে এই দ্রাসেও কিন্তু একটা দিন কাটাতে পারেন। এখানে প্রচুর বড় বড় কটেজ বা হোটেলস রয়েছে কিন্তু। কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম যে লাদাখে এন্ট্রির সময় একটা পেল্লাই গেট পড়বে। এই সেই পেল্লাই গেট, ওয়েলকাম টু লাদাখ। এই গেটের ওপারেই হচ্ছে লাদাখ রাজ্য শুরু। নাও উই আর এন্টারিং লাদাখ।
আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম দ্রাসের ঢোকার মুখে। মার্কেট শুরু হচ্ছে এখান থেকে, অ্যাকচুয়ালি দ্রাস শুরু হচ্ছে এখানে। দ্রাস হচ্ছে সাইবেরিয়ার পর সেকেন্ড কুলেস্ট এরিয়া। এখানে শীতকালে -65 পর্যন্ত টেম্পারেচার চলে যায়। হেব্বি জোর খিদে পেয়েছে, সেই সকালবেলা 8টার সময় ব্রেকফাস্ট করে বেরিয়েছি। তাই জন্য দ্রাস মার্কেটে ঢুকতেই একদম সামনেই রয়েছে বর্ষা হোটেল। চলে এসেছি খেতে। গরম গরম ভাত আর এরকম মাটন রোগান জুস, একদম ধোঁয়া ওঠা গরম, বুঝলেন তো। কাশ্মীরে এসছি, এখানকার লোকাল খাবার তো একটু খেতেই হবে না। স্মেলিং ভেরি গুড। বস চটপট খেয়ে নি, এরপর আমাদের দ্রাস ওয়ার মেমোরিয়াল দেখতে হবে। তো লাঞ্চটাকে সেরে এরপর আমাদের পরবর্তী দর্শনীয় স্থান এই শ্রীনগর লে ন্যাশনাল হাইওয়ে 1-এতেই পড়বে কার্গিল ওয়ার মেমোরিয়াল বা দ্রাস ওয়ার মেমোরিয়াল। দ্রাস ওয়ার মেমোরিয়াল বলাটাই ভালো, কারণ এই ওয়ার মেমোরিয়ালটা কার্গিল জেলার দ্রাস শহরে রয়েছে। অনেকেই হয়তো জানেন 1999 সালে নিজের মাতৃভূমিকে পাকিস্তানের দখল থেকে পুনরুদ্ধারের জন্য ভারতীয় সেনার সাথে পাকিস্তানের সেনার যুদ্ধ হয় এই কার্গিল সেক্টরে। 1999 সালের 26শে জুলাই ভারতীয় সেনার সমস্ত জবরদখলকারীদের হটিয়ে টাইগার হিল সহ সমস্ত পিকগুলো পুনরুদ্ধার করে। তাই প্রত্যেক বছর আমরা ভারতীয়রা 26শে জুলাই বিজয় দিবস পালন করি, কারণ 1999 সালে 20শে মে এই কার্গিল সেক্টর দখল হয়ে যাওয়ার এলাকাগুলি পুনরুদ্ধারের জন্য যে অপারেশন চালানো হয়েছিল তার নাম ভারতীয় সেনারা দিয়েছিলেন অপারেশন বিজয়। এই কার্গিল যুদ্ধে নিজের মাতৃভূমিকে বাঁচাতে 527 জন ভারতীয় সেনা শহীদ হয়ে গিয়েছিলেন এবং 1363 জনের মতো আহত হয়েছিলেন। তাই তাদের সবার স্মৃতির উদ্দেশ্যে 108 ইঞ্জিনিয়ার রেজিমেন্ট সৈন্যরা 2000 সালে এই স্থানে একটি অস্থায়ী স্মৃতিসৌধ তৈরি করেছিলেন। পরে অবশ্য 2014 সালের নভেম্বর মাসে এখন যে স্মৃতিসৌধটা দেখছেন সেটা তৈরি করা হয়েছিল। অ্যাকচুয়ালি 1972 সালে ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি হয়েছিল, যেখানে দুই দেশ বসে সিদ্ধান্ত নিয়েছিল যে এলওসি পোস্টগুলোতে প্রচণ্ড শীতে দুই দেশের সেনাবাহিনীকে প্রচণ্ড প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে হয়। কারণ আগেই বলেছি, দ্রাস হলো সাইবেরিয়ার পর দ্বিতীয় কুলেস্ট এরিয়া এবং এশিয়াতে প্রথম। এই এলাকায় 1995 সালে ঠান্ডা পড়েছিল -60, জাস্ট ইমাজিন। সেই সিমলা চুক্তি অনুযায়ী 1998 সালে ভারতীয় সেনারা এলওসি পোস্ট থেকে কিছুটা নিচে নেমে এসেছিল এবং সেই সুযোগে বেটা হতচ্ছাড়া পাকিস্তানি সেনাবাহিনীরা প্রায় 200 কিলোমিটার জায়গা জবরদখল করে নেয়। সেই অবৈধ জবরদখলকারীদের হাঁটাতে শুরু হয় কার্গিল যুদ্ধ। ভারতীয় সেনারা যার নাম দিয়েছিলেন অপারেশন বিজয়। কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতর ঢুকে গেছি। কার্গিল ওয়ার মেমোরিয়ালে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, শুধু ঢোকার সময় আপনাদের আইডি কার্ডটা কিন্তু চেক হবে। আর ঢোকার সময় বাঁদিকে আপনাদের পড়বে MiG-21। এটাতে আপনার যে সফেদ গঙ্গা যে অপারেশনটা হয়েছিল তাতে ইউজ করা হয়েছিল। ওতে আদি আহুজা ক্যাপ্টেন সহ আরও 5 জন শহীদ হয়েছিল। তার উদ্দেশ্যে কিন্তু এইটা এখানে রাখা রয়েছে। তো চলুন আগে দেখা যাক।
ইনি হলেন ক্যাপ্টেন মনোজ পান্ডে। ইনি গোর্খা রাইফেলসে ছিলেন। ইনি অ্যাকচুয়ালি লখনৌয়ের বাসিন্দা, 23 বছর বয়সী। ইনি পাটালিকের হিলও ক্যাপচার করা হয়েছিল, তো ইনি এনার দলবল নিয়ে গিয়েছিলেন, কিন্তু এনার আর ফেরা হয়নি। ভারত সরকার এনাকে পরমবীর চক্র দিয়ে ভূষিত করেছিলেন, এবং এখানে যে মিউজিয়ামটি রয়েছে তার নামে কিন্তু এই মিউজিয়ামটি। এই যে আর্টিলারি গানটা দেখছেন, এটা হচ্ছে স্মল আর্টিলারি গান। এটা কার্গিল, দ্রাস সহ এই যে সেক্টরে যে ছোট ছোট যুদ্ধ হয়েছিল সেই সময় এগুলো ইউজ হয়েছিল। এটা 71-এও কিন্তু ইউজ হয়েছিল। এটা গেটের দুধারে কিন্তু এরকম স্মল আর্টিলারি গান কিন্তু রয়েছে। এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি হচ্ছেন বোফোর্স। এটি হচ্ছে সুইডেন মেড। এর রেঞ্জ হচ্ছে 38 থেকে 40 কিলোমিটার। 155 mm আপনার এর গোলাল ইউজ হয়। এই ভদ্রলোকের কিন্তু কার্গিল যুদ্ধে একটা বড় ভূমিকা রয়েছে, এবং এর জন্য আমরা কিন্তু জয় পেয়েছি। এইটা এমন একটা জায়গা যেখানে এলে আমার লোম তো খাড়া হচ্ছেই, দুঃখও লাগে, গর্বে মানে মানে কি বলবো, আর কথা পাচ্ছি না। এনারা কার্গিল যুদ্ধে শহীদ হয়েছেন আমাদের দেশকে বাঁচাতে গিয়ে। এনাদের শত শত কোটি প্রণাম। এই যে কার্গিল যুদ্ধে টোটাল 567 জন মারা গেছিলেন, তাদের মধ্যে কিন্তু একজন বঙ্গবীর সন্তান রয়েছে, কনাদ ভট্টাচার্য। ইনি কলকাতার বাসিন্দা। কার্গিল যুদ্ধ শুরু হওয়ার আগে যে সার্চ পার্টি পাঠানো হয়েছিল সেটার ইনি নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু ইনি আর ফিরে আসেননি। তোমার গর্বে আমরা গর্বিত। মেন স্মৃতিসৌধের একদম ডান দিকে আপনাদের এই বীরভূমিটা দেখা যাবে। এনারা হচ্ছেন নন অপারেশনাল, যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন দেশের জন্য, তাদের এখানে স্মৃতিসৌধ রয়েছে। তাদের এখানে মানে কি বলবো, তাদের নামে এই জায়গাটা উৎসর্গিত করা রয়েছে বীরভূমি হিসাবে। আর মেন শহীদ বেদির বাঁদিকে আপনাদের একটা মিউজিয়াম রয়েছে, যে মিউজিয়ামটা অ্যাকচুয়ালি কার্গিল যুদ্ধে পাকিস্তানদের থেকে যে সমস্ত অস্ত্র বা তাদের যে দস্তাবেজ পাওয়া গেছে সেগুলোই ডিসপ্লে করা রয়েছে। সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ না। ওই যে দুটো পিক দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে টাইগার হিল, একটা হচ্ছে রাইনো হিল, আর ওর মধ্যিখানে যে একটা চাপা অংশ দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে 487 পয়েন্ট। ওইখানেই বাট্রা স্যার মারা গেছিলেন। ওই পয়েন্টটা উনি বিজয় করার পর ওখানেই উনি শহীদ হয়েছিলেন। এবং ওই টাইগার হিলে আমি যে কনাদ ভট্টাচার্যের কথা বলেছিলাম, ওই টাইগার হিলে যখন সার্চ পার্টি গেছিলেন অ্যাজ এ ক্যাপ্টেন গ্রুপের সঙ্গে, ওখানেই উনি শহীদ হয়েছিলেন। 1 মাস পরে বরফ থেকে তার বডি পাওয়া গেছিল। চলুন এবার মেমোরিয়ালটা দেখে আসি।
কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে বেরোনোর সময় আপনাদের বাঁদিকে এবং ঢোকবার সময় ডান দিকে একটা সুবিনিয়ার শপ রয়েছে। আপনারা যদি বাড়ির জন্য কোনো সুবিনিয়ার বন্ধুকে আত্মীয়কে দেবার জন্য সংগ্রহ করতে চান তো আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। এই টুপিগুলো 400 টাকা দাম। আর এখানে এসছি যখন একটা তো স্মৃতি থাকবে, এটা কেনা উচিত। থ্যাংক ইউ। এইবার আপনাদের একটা কাজের কথা বলে দিই। আপনার ফোনে যদি প্রিপেড সিম নিয়ে শ্রীনগরে নামেন তো তবে নাবার সঙ্গে সঙ্গে সেই প্রিপেড সিমটা কিন্তু আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আপনাকে আইডি প্রুফ দিয়ে আপনি শ্রীনগর, কার্গিল বা লে থেকে সিম তুলে নিতে পারেন। পোস্টপেডের ক্ষেত্রে এই ধরনের কিন্তু কোনো অসুবিধা নেই। আবার কাশ্মীরে যে সিমটা তুললেন সেটা শুধু কাশ্মীর, লে, লাদাখ এই চত্বরেই চলবে। আপনি যখনই দিল্লি পৌঁছাবেন তখনই কিন্তু ওই সিমটা আবার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, আমি এই অসুবিধায় পড়েছিলাম, আপনাদের যাতে এই অসুবিধায় পড়তে না হয় তাই আপনাদের একটু জানিয়ে রাখলাম। শেষে কার্গিল থেকে 600 টাকা দিয়ে সিম নিয়ে আমাকে কাজ চালাতে হলো। যখন লে, লাদাখ, কাশ্মীর বেড়াতে আসবেন এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তাহলে এবার কার্গিলে ফেরা যাক। লের পর লাদাখের দ্বিতীয় বৃহত্তম নগর হলো কার্গিল। কার্গিল জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে 208 কিলোমিটার পূর্বে এবং লের থেকে 238 কিলোমিটার পশ্চিমে দেশের 1 নম্বর ন্যাশনাল হাইওয়ের ওপরে এবং ওয়াখারং নদীর সাথে সঙ্গমের কাছে সুরু নদীর তীরে অবস্থিত। কার্গিল জেলা মূলত 1979 সালে তৈরি হয়েছিল, যখন লাদাখ জম্মু কাশ্মীরের অংশ ছিল। 2003 সালে কার্গিলকে লাদাখ স্বায়ত্তশাসিত পাহাড়ি উন্নয়ন পরিষদের অন্তর্গত করা হয়। 2019 সালে লাদাখ একটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে ওঠে, যেখানে কার্গিল এবং লে লাদাখের যৌথ রাজধানী হিসেবে ঘোষিত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে কার্গিলের উচ্চতা 8780 ফুট এবং মিটারে বলতে গেলে 2676 মিটার। কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে কার্গিল সিটির দূরত্ব 60 কিলোমিটার। পৌঁছতে এখনও 1.5 ঘন্টা লাগবে। সুরু নদীর পাড়ে দেশের 1 নম্বর ন্যাশনাল হাইওয়ের ওপরে রয়েছে আপনাদের সামনে পুরো কার্গিল শহর। আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। এখানে ডি জজিলা হোটেলে আজকের রাতটা আমরা কাটাবো। তো আজকের মতো এখানেই বিদায় দিন আমাকে। আগামীকাল সকালবেলা সকাল আপনাদের সঙ্গে আবার দেখা করতে চলে আসবো উইথ লটস অফ লাদাখ ভ্রমণের এক্সপিরিয়েন্স নিয়ে। তো আজকের মতো আসি বন্ধুরা, বাই।